তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন, এক বাক্যে। সেটা দুটি দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই, যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, জি। যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই ন্যারেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিকে যাবে? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। সারা দেশের মানুষ নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সর্বশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এক্সাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের। এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন, তার সামনে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। কেন এই ব্যবস্থায়, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মোহাম্মদ আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। এবং শুরুতে একটু জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই বেগম খালেদা জিয়াকে কয়েক দফায় দেখতে গিয়েছেন। সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে, যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতেন? আসসালামু আলাইকুম পান্না ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার সঙ্গে আবার আমার সামনাসামনি কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। এখন আপনাকে আমরা বলতে পারি একজন কারা নির্যাতিত নেতা, সাংবাদিক নেতাই বলে না যাই বল, যারা নির্যাতিত সাংবাদিক। কারা নিয়ে সাংবাদিক সংগ্রাম। কনগ্রেচুলেশন, জি, থ্যাংক ইউ। কনগ্রেচুলেশন, শুভেচ্ছা আপনাকে। যাই হোক, আমি আপনার মাধ্যমে প্রথমে আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীতভাবে দেশমাতা খালেদা জিয়া একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, একটা অনুগত কর্মী হিসাবে, ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব। জনগণ যেন ওনাকে দোয়া করে। দোয়ার কোন স্টেজটা হবে সেটা জানি না, তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই দোয়াটা করাটাই মনে হয় আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে। কারণ অনেকে, আমরা বলি শ্বাসের কোনো বিশ্বাস নাই, আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না। আমরা যেহেতু কোনো তথ্য জানি না, আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে, তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। হয়তো তার মানে ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে, ওনার নিথর দেহটা হয়তো এখনো, হয়তো না সরি, ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার গেট হাসপাতালে। তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না, সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না। আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের, স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্য কি কর্মকর্তা, স্বাস্থ্য ডাক্তার, যে উনিও ওষুধ নিচ্ছেন। উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন। ইঞ্জেকশন তো ডেড বডি থেকে দেওয়া যায়, স্যালাইন ডেড বডি করে দেওয়া যায়, নেবে এটা ফ্লুট চলবে তো, এটার সঙ্গে হার্টের তো কোনো সম্পর্ক নাই, হার্টবিটের সম্পর্ক নেই, ফ্লুট চলবে। ইনজেকশন যাবে ডেড বডিতে? আর্টিফিশিয়াল হলে যাবে না কেন? আর্টিফিশিয়াল হলে যাবে না কেন? আর্টিফিশিয়ালি যখন আপনি ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন? আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন, তার মানে হার্ট ফেল করেছে, কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন। যে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং, সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে। এটা অপেক্ষা। অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে, যখন কোনো রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায়, যেখানে জনমানুষের ক্ষোভ আসতে পারে। যেমন একটা জিনিস ক্ষোভ হইতে পারে, প্রথম কথা যেটা চাচ্ছে সরকার, এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা, বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এই 15 বছরের অত্যাচার অনুচারের কারণে মরছে। কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে
বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলে অনেকের পারপাস সার্ভ হয়। যেমন পাকিস্তানে দেখেছেন, পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুক্ষিগত করেছে, তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে, সে আছে কি নাই। এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে ক্ষোভ কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে। ক্ষোভ যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। এখানে আপনি একটা জিনিস জানেন, আমার ওই পররাষ্ট্র উপদেষ্টা খুব ভালো করে জানে যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে, এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয়। কারণ তো একটাই, আর তো কোনো কারণ না। যেমন আমি আমি এই বিষয়টাতে আসবো, তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটি মনে হয়। তারপরেও দর্শকের সুবিধার্থে আপনি যা বলার চেষ্টা করছেন আরেকটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে, এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে? এটা কি সরকার করছে? সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি। আপনি দেখেন, এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে দেশমাতা খালেদা জিয়ার শেষ ব্রিদিং এর উপরে। ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে। কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা এটার একটা সম্ভাবনা রয়ে গেছে। এই জন্য এই সরকার জানে। আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন। উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন, এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার? ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার? তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন। অর্থাৎ আমি যে কথাটা বলছি, আক্রোশটা যাতে সরকারের দিকে না যায়, কারণ আক্রোশ তো মানুষের তৈরি হয়ে গেছে। কারণ তিনি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না? কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা, ডাক্তার উপদেষ্টা আসলেন না? মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে, অবজ্ঞা করে দেশমাতা খালেদা জিয়াকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে, তাহলে এই সিদ্ধান্তটা কেন 7 দিন 10 দিন আগে নেওয়া হলো না? 23 তারিখ, আজকে 3 তারিখ, প্রায় 11 দিন কেন নেওয়া হলো না? আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য? ওনাকে যান বাঁচানোর জন্য, না এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী? এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না, কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য, মানুষের রোষ থেকে, মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য, আপনি দেখেন ওনাকে দেখার জন্য আমার 3 বাহিনী প্রধান চলে গেলেন। তাতে কি মেসেজটা আমরা পেলাম? জনগণ কি মেসেজ পেল? যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। 3 বাহিনী প্রধান পর্যন্ত এখন পর্যন্ত দেশমাতা খালেদা জিয়া আনুগত্য দেখাচ্ছে। তার মানে ওনার সঙ্গে ওনাদের কোনো এনিমিটি নাই। দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে সশস্ত্র বাহিনীর কোন রকম বৈরী সম্পর্ক নাই। এটাই তো প্রমাণ হলো। কিন্তু আগেও হইলো, কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে 21 তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। এটা অনেকে বলা বলি করছেন 21 তারিখে, ফলে সশস্ত্র বাহিনী একটা ব্যাক ফুটিং এ চলে গেছিল। এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে, বিবিআইবি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীলভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে, কারণ তখন এটা অফিসিয়াল হয়ে গেছে। এনি ভিভিআইপি অফ দ্য কান্ট্রি কে যে কোনো লোক অ্যাপ্রোচ করতে পারে। এতদিন শি ওয়াজ
ঘোষণা না করলেও তো তিন বাহিনী প্রধানেরা জি যেতেন। না, জি না, পান্না ভাই যেতেন না, যেতে তাই? পারতেন না। আচ্ছা আচ্ছা। এটা ঘোষণা করার আগে পর্যন্ত ছিলেন উনি বিএনপি নেতা। হ্যাঁ, বিএনপি নেতার বাড়িতে স্বাস্থ্য দেখার জন্য গেলে এটা অর্থ অন্যরকম হতো। কিন্তু আমরা তো জানি যে এর আগে সেনাপ্রধান গিয়েছেন, লাস্ট যদি গিয়েছেন লন্ডনে গেলেন। দাওয়াত দিতে, গিয়েছেন বলে তো কন্ট্রোভার্সি হয়েছে, গিয়েছেন বলে তো কন্ট্রোভার্সি হয়েছে। কন্ট্রোভার্সি এটা হলে হচ্ছে অতটা বেশি ব্লেম সেনাপ্রধানের গায়ে সম্ভবত পড়েনি, তাই না? না, উনি যখন ধোয়া তুলসী পাতা, আপনারা তো ওনাকে একটা ভালো মানুষ বানানোর চেষ্টা করতেছেন। উনি ভালো না, আমি মানুষ, এটাই উনি তারপর আগে দেশটাকে সেটা বলছি। শান্তিতে রাখতেছেন, উনি দেশ শান্তি রাখতেছেন, আমি ধন্যবাদ জানাই। উনি সশস্ত্র বাহিনীকে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখছেন এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না, উনি পলিটিক্যাল গেমের বাইরে যাচ্ছেন। কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে প্রধান উপদেষ্টা মহোদয় যে এখন আপনারা যান, আমি তো বিবিআই ঘোষণা করে দিচ্ছি, অর্থাৎ এই সরকারে উনি একজন বন্ধু মানুষ, এই সরকারের একটা অংশ করে নিলেন ওনাকে। বিবিআইপি ডিক্লারেশন মানেটা কি? হি ইজ সে একটা গভর্নমেন্টের সরকারের বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি। Right, কাজে সেই আমি এই বিশিষ্ট জায়গায় বলতে ব্যক্তিকে বলতে দেখার চাই জন্য যে কেউ যেতে পারে। যে বলেন। আমি প্রশ্নের আলোকে উত্তরটা নিলে তাহলে মানে অডিয়েন্সে বুঝতে সুবিধা হবে। শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন, সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন, শেষ মুহূর্তে এসে যে এসএসএফ নিয়োগ করা হলো, তার আগে ভিভিআইপি ঘোষণা করা হলো, এটার মধ্যে কোনো ধরনের কোনো রহস্য আপনি নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন। সেই রহস্যটা আসলে কি, বা এটা কি কোনো নাটকের অংশ কিনা? আমি তো কয়েকবার আপনাকে বললাম রহস্য আছে বলে তো, সরকার নিজেকে বাঁচানোর জন্য, সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা নিয়েছে। না হলে এই আচ্ছা, সরকারের প্রতি জনরোষ তৈরি হবে। আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন, প্রথম অবস্থাতেই প্রধান উপদেষ্টা সেখানে গেলেন না কেন, এই জায়গাগুলো থেকে এই সরকার এটি করার চেষ্টা করছে। তো এটি তো বিদেশে নেওয়ার আহ, উদ্যোগটা তো বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে, বা তার পরিবারের পক্ষ থেকে দাবিটি বা অনুরোধটি উত্থাপন করা হবে, এটি সরকার কেন করবে আগে থেকে? ওনারা কেন নেবে? উনি বিবিআইপি, উনি একজন বিশিষ্ট ব্যক্তি, উনাকে হাসপাতালে ভর্তি হয়েছে, সরকারি কোনো নৈতিক দায়িত্ব নাই। দেশের একটা বিএনপির কে ঘাড়ে কেন দিচ্ছেন? বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নেবে? বিএনপি কি সেরকম ফেসিলিটিস আছে? বিএনপি ক্যান ফেসিলিটেট দ্যাট? বিএনপি পারবে সেটা করতে? কাজে এটা কেন আপনার উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন? এটা সরকারের একমাত্র রেসপন্সিবিলিটি, দায়িত্ব। ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব দেশমাতা খালেদা জিয়া সুচিকিৎসা করানোর জন্য, দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের, এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা উনার ব্যক্তিগত দায়িত্ব না, উনি রাষ্ট্রীয় দায়িত্ব, উনি সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। ফলে উনার উপরে জনরোষ পড়তে পারে, জনগণের আক্রোশ বাড়তে পারে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হইতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে, এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না। তাই দেরি হচ্ছে, তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে। এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে, নৌবাহিনীকে ডেকেছে, বিমান বাহিনীকে ডেকেছে, সেখানে বিবিআইপি ডিক্লেয়ার করেছে, সেখানে 3 স্টেজের 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কাজে এটা তো বোঝাই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে। ওই প্রশ্নটিই আমার ছিল। আমি ভূমিকাতেই বলছিলাম যে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন বা এখনো পর্যন্ত আছেন, সেই হসপিটালের সামনে 3 স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। এই যে 3 স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে, অনেকে বলছে আম, আহ, তারেক রহমান সাহেব যে কোনো সময় আসবেন, এই জন্য আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আসলে কি বিষয়টি তাই, নাকি আপনি যা বলছেন সেটি? ভাই, আপনি একটা গুজব ছড়াচ্ছেন আপনার প্রশ্নের মাধ্যমে। তারেক গুজব রহমান না, আসতে যা হলে, মানুষ বলছে, তারেক রহমান মানুষ যা আসতে হলে বলছে। তারেক রহমান আসতে হলে তো 3 স্তর বসাইতে হবে বিমানবন্দরে প্রথম। হম। তারপরে বিমানবন্দরে বানাবে, তারপরে উনি রওনা দিবেন, তখন 12 ঘন্টা 24 ঘন্টা আসবে। 24 ঘন্টার আচ্ছা। মধ্যে 3 স্তর কেন, 7 স্তর নিরাপত্তা দেওয়া যাবে। এগুলা কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রপাগান্ডা করার জন্য, তার হুম। বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে প্রপাগান্ডা করার জন্য, এই বিষয়টা তারেক রহমানের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই এইগুলা, এই গুজবগুলা বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে। এটা নিন্দনীয়। মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই 3 স্তরের সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা করেছে। তার মানে
আমরা যেটা আশা করি না তেমন কিছুই ঘটে গেছে খালেদা জিয়ার, এবং সেটি লুকানোর এক ধরনের চেষ্টা চলছে এখনো পর্যন্ত, বা দেরিতে ঘোষণা দেওয়ার চেষ্টা হচ্ছে। বিষয়টি সরাসরি বললে এরকমই বোঝায় আর কি। আমাকে প্রশ্ন করলেন না, আপনার স্টেটমেন্ট কনফার্ম করতে বললেন? না, আমি কনফার্ম করছি, আমি আমি আসলে কনফার্ম আমি করতে জানি না, চাইছি যে আপনার সোর্সটা আমি জানি না, আপনি আমাকে প্রশ্ন করলে বলতে পারি। কাট প্রশ্ন করি। তাহলে আপনার কি বলেন। মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন, এক বাক্যে। সেটা দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আপনি আপনার কথার মাঝখানে শুরুর দিকে একটা কথা বলছেন যে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য, বা মানুষের ক্ষোভ ক্রোধটা গিয়ে যাতে আওয়ামী লীগের উপর গিয়ে পড়ে, সেরকম একটি চেষ্টাও সরকারের রয়েছে। এটি কেমন, একটু ব্যাখ্যা করবেন? এটি কিন্তু স্বাভাবিক, কারণ এই সরকার বলছে তারেক রহমানকে দেশে আসার কোন রকম সরকারি বিধি বাধা নিষেধ নাই। তাহলে কবে বাধা নিষেধ ছিল? অবশ্যই আওয়ামী লীগ সরকার আমলে বাধা নিষেধ ছিল। তাহলে বাধা নিষেধের এই পরিবেশ সৃষ্টি করেছে কে? আওয়ামী লীগ সৃষ্টি করেছে। ফলে এর দায় দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে। আজকে দেশমাতা খালেদা জিয়াকে 15 বছর ধরে কে কষ্ট দিয়েছে, কে নির্যাতন করেছে, কে চিকিৎসা তাকে ডিনাই করেছে, এই কথাটা যদি সামনে নিয়ে আসা যায় তাহলে কি হবে? তারা বলতেছে এই ডিটোরেশন, তার শাস্তির ডিটোরেশন এই কয়দিন হয় নাই, এটা দীর্ঘমেয়াদী তার উপরে অত্যাচার অনাচার অবিচার, এই কারণে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তির অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই নেগেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিকে যাবে? রোষটা অবশ্যই, ক্ষোভটা অবশ্যই মানুষের যাবে অতীত সাবেক সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকার তখন ফেসিলিটেটর হিসাবে কাজ করবে, ভাই এটা আমাদের কিছু করার নাই, আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি, দেখেছেন আমরা বলছি তাৎক্ষণিক পাস দিয়ে দিব, আপনি চাওয়ার সঙ্গে সঙ্গে পাস দিয়ে দিব। এই যে পরিবেশটা সৃষ্টি করলো, যে এই পরিবেশে তারা একটু পাস চাইতে পারতেছে না, এটার জন্য তো আওয়ামী লীগ দায়ী। ফলে রোষানলটা, মানুষের ক্ষোভটা, মানুষের বিতৃষ্ণাটা যদি আওয়ামী লীগের দিকে ডাইভার্ট করে দেওয়া যায়, তাহলে সরকারের পক্ষে এখানে অ্যাকশন নিতে সহজ হবে। এই জন্য সরকার এই গেমটা খেলতেছে বলে আমার বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ মেজর আখতারুজ্জামান। আপনি যেটি বলেছেন, যা বলেছেন সবই হয়তো সত্য, তারপরও আমরা চাই যে আমাদের অনেক কিছু জানা শোনা, অনেক ধরনের সত্য মিথ্যা বলে প্রমাণিত হোক। আমরা চাই যেন হঠাৎ করে শুনতে পাই যে খালেদা জিয়া ভালো অবস্থায় পৌঁছেছেন, এটুকু আশা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত করতে পারি। পান্না ভাই, আমি যা বলছি আমি সত্য বলছি না। আমারও প্রত্যাশা দেশমাতা খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফিরে আসুক, আমাদেরও প্রত্যাশা। নিঃসন্দেহে, কাজে নিঃসন্দেহে। আপনি শুধু প্রত্যাশা না, কিন্তু আপনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। জি, জি। কাজে আমাদের প্রত্যাশা, সবার প্রত্যাশা, সবার পরেও আমার প্রত্যাশা যে উনি ফিরে আসুক। এই বিষয়টা আপনি আমাদের আলোচনার মধ্যে রাখবেন, এটাই আমার। নিঃসন্দেহে, নিঃসন্দেহে, আল্লাহ চাইলে তো আমরা অনেক এই কিছুই পর্যন্ত যে করা যায়। আলোচনা করেছি সবগুলো হুবহু রাখলে আমি খুশি হব। বংশধর মির্জাফরের বাংলাদেশ এখন সেই আইএমএ জাইলিয়ার যুগ অতিক্রম করছে। আমি অতিক্রম করছে বললে কোন দিকে অতিক্রম করছে? কি ভালোর দিকে অতিক্রম করছে, নাকি আইএমএ জাইলিয়ার যুগের থেকে আরো খারাপ কিছু আছে সেই দিকে এগিয়ে যাচ্ছে? আমার মনে হয় আরো খারাপের দিকেই এগিয়ে যাচ্ছে। একই সাথে যোগ করতে চাই যে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, মুক্তিযুদ্ধের নাম নেওয়া যাবে না। এটা আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের মানুষের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। এটা 1971 সালের সেই মার্চ মাস ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়কালেও আওয়ামী লীগের নাম নেওয়া যেত না। এই মুক্তিযুদ্ধের কথা বলা যেত না, এই সময়ও বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না। আমি যারা এই প্রজন্মের মানুষ, তারা হয়তো মুভি দেখতে পছন্দ করে বা তাদের জন্য মুভি অত্যন্ত সহজ একটি কন্টেন্ট বা মিডিয়া, তারা চাইলেই আগুনের পরশমণি মুভিটি দেখে নিতে পারে।
হুমায়ুন আহমেদ নির্মিত, তার উপন্যাস, নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি আগুনের পরশমণি। সেখানে এরকম একটি দৃশ্য আছে যে গলির মোড়ে ছোট্ট একটা দোকান, সেই দোকানদার সে তার দোকানে কায়েদে আজম জিন্নার একটা ছবি রেখে দেয়। যদি দেখে যে কোন আলবদর আল শামস রাজাকার অর্থাৎ জামায়াত ইসলামের লোক বা পাকিস্তানি আর্মি আসে, তাহলে সে একেবারে সেটাকে খুব মোছামুছি শুরু করে দেয় আর একেবারে সেটার মুখে একটা চুমো খায়। যখনই ওই আলবদর আল শামস জামাত ইসলাম এবং ওই পাকিস্তানি আর্মি চলে যায়, সে একদলা থুতু ছিটিয়ে দেয়। আপনার নিশ্চয়ই সেই কথাটি মনে আছে। তা আমি বলতে চাচ্ছি, এখন বাংলাদেশের মানুষকে এমন একটা ভয়ের মধ্যে রাখা হয়েছে যে ওই দৃশ্যটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। তবে মনে রাখতেই হবে যে সেই বিখ্যাত কথা দাবায় রাখতে পারবা না। বাংলার মানুষকে দাবায় রাখা যায়নি 1971 সালে, বাংলার মানুষকে দাবায় রাখা যায়নি 1975 সালে। সুতরাং বাংলার মানুষকে দাবায় রাখা যাবে না এই 2025 সালে। এখন আপনি মিডিয়াতে কথা বলতে দিবেন না। আপনার হাতে কয়টা মিডিয়া, কয়টা প্রিন্টেড পত্রিকা বা কয়টা ইলেকট্রনিক মিডিয়া আছে বা কয়টা টেলিভিশন আছে, তার থেকে হাজারো গুণ বেশি ইউটিউব, ফেসবুক, আরো কত অ্যাপস আছে। সুতরাং আপনি মানুষের মুখ বন্ধ করবেন কিভাবে? যা পারবেন না তা করবার চেষ্টা করা। আসলে আপনারা কি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন নাকি বোকামির পরিচয় দিচ্ছে এই সরকার, অথবা এই সুদি এবং মওদুদি বাহিনী? আপনি যেটা বলছিলেন ইউনুস জামাতি, আমি বলতে চাই সুদি এবং মওদুদি বাহিনী। এই বাহিনী আসলে এটা বললেই তাদের প্রকৃত পরিচয়টা ফুটে ওঠে বা প্রকাশ পায়। ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটা উদাহরণ দিয়েছিলেন সেই আগুনের পরশমণির মুভির, বাংলা মুভির একটা ঘটনা। এখনো কিন্তু তাই চলছে। আপনি দেখবেন আমাদের বক্তব্যগুলো প্রচার করা হয়, সেইখানে হয় জামাত ইসলামের পোস্টার রাখা হয়েছে অথবা না হয় বিএনপির কোনো পোস্টার রাখা হয়েছে। যখনই কোনো কেউ কিছু বলে তখন ওইটা, মানে বুঝতে পারছেন তো, আমি এটা ডকুমেন্টস আছে আমার কাছে পাঠায়, একেবারে কেন যেন মিলে গেল। এই মুহূর্তে আমি অদ্ভুত ব্যাপার, এই মুহূর্তেও যে কথা বলতেছি ঠিক ওই কাজটাই করতেছে তারা। ওইখানে বিএনপির পোস্টার না হয় জামাতের পোস্টার রেখে দিয়েছে আমাদের লাইভ যেখানে চলছে তার নিচে। এটা সত্য, আমি আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবো। ঠিক আছে, চমৎকার একটা কথা বলছেন। আসলে আমাদের এগুলো এই দেখেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আপনি ঠিকই বলেছেন, ইতিহাস বারবার ফিরে আসে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আপনি চমৎকার কথা বলেন এবং আপনার অনেক গবেষণামূলক কথা আমরা শুনবো, অবশ্যই শুনবো। আপনার কাছে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন আমার কাছে অলরেডি চলে এসেছে। আমি বুঝলাম না এত তাড়াতাড়ি কিভাবে প্রশ্ন দিয়ে দিল। তার মধ্যে হ্যাঁ, ওই যে অলরেডি লিখে ফেলছে, অলরেডি দেখেন লিখে ফেলছে, এই যে ফরিদ ভাই লাইভ চলছে, আমরা দেখতেছি আপনার কথা শুনতেছি। ঠিক এই কথাটা আমি জানতাম, এই কাজটাই তারা করতেছে। আসলে আমাদের দেশের মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু যে যাই বলুক, তাদের কাছে যতই বেহেশতের টিকিট দিক, তাদের যতই ভয় দেখাক, তাদের যতই কবর আযাবে নতুন প্রশ্নের সৃষ্টি করুক, যে কবরে আযাবে, আজকাল তো আর কবরে মান রাব্বুকা প্রশ্ন করা হবে না, মান মার্কাবুকা, মানে আমরা নতুন আমাদের মতো বললাম আর কি, যে তাদের মার্কাটাকে জিজ্ঞেস নাকি করবো কোন মার্কায় ভোট দিয়েছ। অদ্ভুত ব্যাপার, আমরা মানে বিচিত্র কথা শুনতেছি। আপনি সর্বশেষ হয়তো শুনেছেন যে কিছু মোল্লায়ও বলেছে যে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে সেটা নাকি ভারত ঘটিয়েছে। শুধু মোল্লারা বললে আমরা মেনে নিতাম, তাদের বুদ্ধি শুদ্ধি একটু কম আছে, বিজ্ঞান চেতনা, তারা ধর্মীয় বিষয়ে জ্ঞানী, কোনো সন্দেহ নাই। আমাদের চাইতে তারা ইসলাম ধর্মের ইতিহাস নয়, ইতিহাস তাদের চেয়ে আমরা বেশি জানি। তারা ইসলামের মাসালা মাসাইল, আরবি পাঠ, এগুলো আমাদের চেয়ে বেশি জানি, কিন্তু আরবি সাহিত্য এবং আরবি সাহিত্য এবং ইসলামের ইতিহাস তাদের চেয়ে আমরা কম জানি না। যাই হোক, যেটা বলতেছিলাম, তারা বললে হয়তো, কারণ তারা বিজ্ঞান চেতনা ধারণ করে না। কিন্তু বাংলাদেশের না একজন ক্লিন শেপধারী উন্নত বিশ্বে বসবাসকারী, সেও বলে দিয়েছে যে এটা, এই ভূমিকম্পটা ভারত ঘটিয়েছে শেখ হাসিনার বিচার করার কারণে, খতিয়ে দেখতে হবে তুরস্ক আর কি পাকিস্তানের সাথে তাই করে তারপর এটা গবেষণা করতে হবে যে ভূমিকম্পটা ঘটে। আমি অবাক হয়ে, আমি প্রথমে বিশ্বাস করতে পারি না। আমি ভেবেছি এটা বোধহয় এডিট করা বা এআই দিয়ে বানানো। পরে বারবার জুম করলাম এবং আরেকজন এক্সপার্টকে জানালাম, কারণ এমন হতে পারে যে শক্তিশালী কোন এক্সপার্ট ওকে এআই দেখে। পরে বললো না ভাই, এই বদমাইশটা আসলেই বলেছে, অথবা সে উচ্চ শিক্ষিত, থাকে উন্নত বিশ্বে, আপনার মতো ক্লিন শেপ, কিন্তু দেখেন সে এই ধারণাটা ধারণ করে। আমার তো মোস আছে, তার কিছুই নাই, মানে সে ইসলামের মোল্লা না, তারপরও সে বলতেছে যে ভারত নাকি ভূমিকম্প ঘটিয়েছে। আমিও সেই জন্য একটা ভিডিও মানে ঠাট্টা করেই বলেছি যে আজকে যদি যে এই ভূমিকম্পটা ঘটেছে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে তাই ভূমিকম্পটা হয়েছে বলে শেষে বলে দিয়েছি যে জামাতের কোন নেতার যদি এইভাবে ফাঁসি রায় হতো তাহলে তারা এই কথাটা বলতো। এটাই বল। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে আমি বোধহয় একটা
ফটোকার্ড পাঠিয়েছি, সেটা দিয়ে শুরু করা যেতে পারে। এই যে যারা বলতেছে যে সালাউদ্দিন সাহেব বলতেছে যে বাংলাদেশে শেখ হাসিনা ফাঁসি রায় কার্যকর করা হবে, তিনি এই সালাউদ্দিন সাহেবরাই 2013-তে যখন আমরা গণজাগরণ মঞ্চে আন্দোলন করলাম, আমরা যখন দাবি করলাম আওয়ামী লীগের আমল, অথচ 4.5 বছর লেগেছিল রায় করাতে, তারপরেও এই সালাউদ্দিন সাহেবরাই বলেছিল সে বিচার নাকি সঠিক ছিল না। আর শুক্রে 8 দিনের রায়, 8 দিনের আলোচনাতে রায়, এমনকি পোস্টমর্টম রিপোর্ট নাই, কোনো সাক্ষী নেই, শুধু একটা রাজসাক্ষীর উপরেই শেখ হাসিনা ফাঁসি রায় দিয়ে দিল, তথাকথিত চ্যাঙ্গারু কোর্টে সে রায়। আর সেই চ্যাঙ্গারু কোর্টের রায় নাকি বাস্তবায়ন করবেন সালাউদ্দিন সাহেব চায়। বিএনপির এই নেতার এটা বলাটা তার জন্য কতটুকু ন্যায়সঙ্গত বা কতটুকু তার কমন সেন্সের বিষয় আপনি মনে করেন, এই বিষয়ে যদি একটু বলতেন। দেখুন, বিএনপি একটি অদ্ভুত ধরনের রাজনৈতিক দল। আমি বলবো যে বিএনপি হচ্ছে আমার কাছে এমন একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক প্ল্যাটফর্ম, তাদের বিরাট শরীর আছে কিন্তু মাথা নাই। শরীর আছে মাথা নাই, যে চমৎকার উদাহরণ। মানে কথাটা বললে এটাকে বলা হয়, এক কথায় প্রকাশে বলা হয় কবন্ধ। মানে যেই সব মূর্তির মানে ঘাড় ভাঙা যে মূর্তি, তাকে বলা হয় কবন্ধ। তো বাংলাদেশ একজন গীতিকার আছে, তার নাম শাহান কবন্ধ, আপনি জেনে থাকবেন। তো এই কবন্ধ কথাটা আমি কেন বলছি, বিএনপির কোটি কোটি দর্শক বা ভোটার আছে, সমর্থক আছে বিএনপি নামক এই বড় রাজনৈতিক দল অবশ্যই, কিন্তু এই দলটাকে পরিচালনা করবার জন্য যে লোকগুলি নেতৃত্বে আসেন, অদ্ভুত ভাবে এই লোকগুলির কথাবার্তা অত্যন্ত উদ্ভট হয় এবং কোথায় যেন মনে হয় যে তাদের যে জনসমর্থন, এই জনসমর্থনকে কিভাবে কাজে লাগাতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, এই বুদ্ধি সংকটে তারা সবসময় ভোগে। কেন আমি এই কথাটি বলছি আপনি বলুন। 2024 সালের 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতা ভারতে চলে গিয়েছেন, দেশ বলতে গেলে রাজনৈতিক ক্ষমতার শূন্যতায় পড়ে গেল 5 তারিখ থেকে 8 তারিখ। সেই সময় বিএনপি নামক যে রাজনৈতিক দলটি বাংলাদেশে ছিল, তাদের জাতির প্রতি তাদের একটা দায়িত্ব ছিল ওই সময়, দেশের মানুষের দায়িত্ব গ্রহণ করবার বা দেশের মানুষকে নেতৃত্ব দেবার। তারা কি সে নেতৃত্বটা দিতে পেরেছিল? তাদের ব্যর্থতা, অর্থাৎ তাদের অনুপস্থিতির কারণেই আপনি লক্ষ্য করবেন যে এই সেনাবাহিনী তখন বলে বসলো যে আমরা দেশের মানুষের দায়িত্ব নিলাম। এবং সেই ওয়াকার ইউনূস সে মনে করেছিল যে এই কথা বলে তো আমার পূর্বসূরি এরশাদ জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেছিল, এবার আমিও করতে পারলাম। কিন্তু 3 দিনের মাথায় তিনি দেখলেন আকাশ থেকে কে যেন নেমে আসছে, এবং সে আকাশ থেকে কে নেমে আসলো, তিনি ফ্রান্স থেকে উড়াল দিয়ে ঢাকা এয়ারপোর্টে এসে নামলেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন ইতিহাস কিভাবে, একটু আগে আপনি বলছেন হিস্ট্রি রিপিটস, এই বিখ্যাত কথাটি ইতিহাস পুনরাবৃত্তি করে। এই কথাটি হচ্ছে একজন মুসলিম সমাজবিজ্ঞানী, যিনি আসলে প্রকৃত সমাজবিজ্ঞান নামক এই বিজ্ঞানের জনক, ইবনে খালদুন, যিনি জন্মেছিলেন তিউনিসিয়াতে। সেই তিউনিসিয়ান তাত্ত্বিক, দার্শনিক, সমাজবিজ্ঞানী, তিনি বলেছিলেন ইতিহাসের পুনরাবৃত্তি হয়, ইতিহাস পুনরাবৃত্তি করে। দেখুন ঠিক একইভাবে যে ইরানের নেতা, ইরানের আধ্যাত্মিক নেতা সেই আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি, তিনি কিন্তু নির্বাসিত নেতা ছিলেন এবং তিনি নির্বাসনে গিয়েছিলেন প্যারিসে। এবং ইউনূস দেখেন আন্দোলন চলাকালীন 2024 সালের জুলাই মাসে আন্দোলন চলাকালীন সে হঠাৎ করে প্যারিসে চলে যান। এবং এটা তার সেই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ, পরিকল্পনার অংশ, যে তিনি ঠিক খোমেনি যেভাবে ইরানে প্যারিস থেকে ফিরে গিয়েছিলেন, তার ওই সময় পরিকল্পনা তিনি প্যারিস থেকে ঢাকায় ফিরে আসবেন। ইরানে যেভাবে খোমেনি গ্রহণযোগ্যতা পেয়েছিল, এখনো 50 বছর যাবত তার দল ক্ষমতায়, তার স্বপ্ন যে তাকে বাংলাদেশের মানুষ ওইভাবে গ্রহণ করবে যদি তিনি ঠিক একইভাবে প্যারিস থেকে ঢাকায় এসে নামেন। দেখেন কিভাবে মিলে যায় ঘটনা। কিন্তু আসলে স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন দোষ হওয়াটা ভালো না। তিনি মনে করেছিলেন, এখন তিনি নানান ভাবে ম্যানেজ করে আসলে তার ওই যমুনাতে অবস্থান করছেন, এটা বোঝা যায়। তিনি এক এক সময় এক এক রকমের কথা বলেন এবং এক ধরনের দেহমুক্তি জৈবন বাহার সালসা বিক্রি করেন, নানান রকমের ফ্লাওয়ারি ওয়ার্ড
জি 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 নানান রকমের আশা স্বপ্ন দেখানো টাইপের কথা বলেন। এই যে মনে আছে আপনার ফেনীতে উনি ক্ষমতা নেওয়ার পরে ফেনীতে বন্যা হলো, সেই সময় জি। তিনি বললেন যে 1,000 কোটি টাকার বন্যা দুর্গতদের জন্য 1,000 কোটি টাকার তহবিল গঠন করা হবে। 1 টাকা বাংলাদেশের মানুষের টাকা ছাড়া, সে বাংলাদেশের মানুষ শাহবাগের টাকা দিয়েছিল, সেই টাকাও আবার কিতে কি হলো সেটাও আমরা জেনেছি। সেই টাকারও হিসাব নাই, 12 কোটি টাকার হিসাব নাই। হ্যাঁ, এবং পৃথিবীর কোন একটা দেশ নট এ সিঙ্গেল ডলার বা একটা কম্বল বা একটা কিছু নিয়ে তারা দেয়নি, দেয়নি। কোনো প্রমাণ নাই। নাই। আমি এই কথাটি এই কারণে বলতেছি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে আপনি দেখবেন সশস্ত্র বাহিনী দিবসে তিনি গিয়েছিলেন, এবং এই বছর গেলেন এবং গত বছরও তিনি এই সশস্ত্র বাহিনী দিবসেই খালেদা জিয়ার খুব কাছাকাছি তিনি গিয়ে এরকম একই ভঙ্গিমায় তিনি দাঁড়িয়েছিলেন, বসেছিলেন, ছবি তুলেছিলেন। সেই ছবিটি কি এখন আবার মনে হয় না যে একই দৃশ্য আমরা আবার শুটিং দেখতে পাচ্ছি? রিপিট ইটসেলফ। হ্যাঁ, repeat। কয়েক মাস আগে তিনি লন্ডনে গেলেন এবং তারেক রহমান সাহেবের সাথে তিনি মিটিং করে আসলেন। সেই মিটিং এ বিএনপির লোকজন বেশ খুশি হলো এবং ব্যাপারটা মনে হইলো যে সে তিনি কিছুটা একটা টাইম, এটাকে বলা হয় যে বাইং দ্য টাইম। রাজনীতিতে সময় খুব, যুদ্ধে সময় খুব গুরুত্বপূর্ণ। খুবই একটা গুরুত্বপূর্ণ, মিনিট yes. যদি আপনি বেশি পেয়ে যান বা একটা সেকেন্ডও Yes, যদি yes. আপনি পেয়ে যান, আপনি যথেষ্ট। যথেষ্ট করে দিতে পারেন। এক্স্যাক্টলি। তিনি তারেক রহমানের সাথে সেই বৈঠক করার পরে আপনি লক্ষ্য করবেন, সেই বৈঠকের পরে বিএনপি তার আগে তার বিরুদ্ধে একটু কথাবার্তা বলা শুরু করেছিল। তারেক রহমানের সাথে মিটিং এর পর দেখা গেল আর তারা তেমন কোনো কথাবার্তা বলে না। মনে হলো তারা তাদের হিসাবটা বুঝে পেয়েছে, এখন আর গরম কথা বলার কোনো দরকার নেই এবং সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। তারা সহযোগিতা করা শুরু করে দিল এবং সেই সময় ওই যে আমাদের মানে কি বলা যেতে পারে, গরিবের মেয়র ইশরাক হোসেন, নিউ ইয়র্কের মেয়র মামদানি, ঢাকার মেয়র কম দামি, এই কম দামি। ইশরাক হোসেন সে যে কিনা একেবারে যমুনা দখল করে ফেলে এবং অনেক কিছু করে, কিন্তু ওই তারেক রহমানের সাথে বৈঠকের পরে সেই ইশরাক হোসেনও দেখবেন যে নীরব হয়ে গেল, আর কোনো কিছু কথা বলে না। আর কোন সে কিনা তার আগে নগর ভবন দখল করে রেখেছিল চারদিকে লোকজন নিয়ে, কিন্তু সেই নগর ভবনের ঘেরাও তিনি ছেড়ে দেন। আমি এই যে এই কথা বললাম একটা কারণে, যে বিএনপি নামক এই দলটির জনসমর্থন নেই এই কথা কেউ বলবে না, সবাই বলবে জনসমর্থন আছে। যে এই জনসমর্থনকে কিভাবে পরিচালিত করতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়, সেরকম একজন নেতার বড়ই অভাব, এটা ইতিহাসের সবসময় লক্ষ্য করা গেছে। উল্লেখ করব, গত 15-16 বছর আওয়ামী লীগের শাসনামলে আমরা দুইজন নেতাকে দেখেছি বিএনপির প্রধানতম ভাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রিজভী আহমেদ। জি। আপনি কি লক্ষ্য করেছেন যে এই 5ই আগস্টের পরে এই দুইজন নেতার কথা কি এখন মিডিয়াতে সবচেয়ে কম না? হঠাৎ করে শিলং সালাউদ্দিন তিনি হঠাৎ করে উদয় হয়ে গেলেন এবং যার নামে এ কথাও আছে যে কিনা এস আলমের টাকা পয়সার এখন ব্যবস্থাপক, তার ব্যবসাপাতির জিম্মাদার। অনেকেই কথা বলে, এগুলি বিভিন্ন প্রচারণা রয়েছে। সেই লোক এখন বলছে কি শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, তাই না? আবার এই দলেরই আর একজন নেতা আপনি দেখবেন, একাধিক নেতা আছে, যেমন ফজলুর রহমানের কথাই যদি বলি, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি কি বলছেন যে এই বিচার প্রক্রিয়া এটা একটা প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়া। আপনি তো ফুটবল খেলার মাঠেই ফুটবল খেলবেন, ভলিবলের মাঠে গিয়ে ফুটবল খেললে তো সেটাকে আমি ফুটবল বলবো না, সেটা তার ফুটবল হবে না। তিনি উল্লেখ করে দেখাইছেন যে 3 জন বিচারক, সে 3 জন বিচারকেরই হাইকোর্টে বিচারপতি হবার যোগ্যতাই নাই, অথচ তারাই বিচার করে, ইভেন তাদের কোনো অভিজ্ঞতাও নাই, এর হাইকোর্টে কোনো বিচার কার্য পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই, এরকম 3 জন বিচারক দিয়ে বিচার কার্য পরিচালনা করা হয়েছে। এবং হাইকোর্টে বিচারক হবার যতগুলি শর্তাবলী আছে তার কোনো কিছু তারা পূরণ করতে পারে না, অথচ তারা বিচারক এবং তারা বিচার করে। এই যে ক্যাঙ্গারু কোর্ট কথাটা বলা হয়েছে, ক্যাঙ্গারু ট্রায়াল, এটা কিন্তু গণহত্যা। ক্যাঙ্গারু ট্রায়াল অস্ট্রেলিয়ার ভূমিপুত্র বা আদিবাসী যে মানুষ, তাদের প্রতি যে গণহত্যা নির্বিচারে যে তাদেরকে ফাঁসি দেওয়া বা হত্যা করার যে কার্যক্রম ছিল, যে তার থেকে প্রহসনের বিচার আর এই পৃথিবীতে হয় না, সেটাকে এই কারণে ক্যাঙ্গারু ট্রায়াল বা ক্যাঙ্গারু কোর্ট সারা পৃথিবীতে সমধিক পরিচিত। বাংলাদেশের এই বিচার ব্যবস্থাকে ক্যাঙ্গারু কোর্ট বা ক্যাঙ্গারু ট্রায়াল বলে আখ্যায়িত করা হয়েছে। ইতিমধ্যে
একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, এমনকি জাতিসংঘ, তারা এই বিচারকে প্রত্যাখ্যান করেছে, তারা এই বিচারকে স্বীকৃতি দেয়নি। এমনকি বাংলাদেশে 1001 জন শিক্ষকের যে বিবৃতি, এটা অবশ্যই উল্লেখযোগ্য। এবং আপনি আপনার আজকে আলোচনার শিরোনামে বলেছেন যে তাদের বিরুদ্ধে কোনো কথা বললে হামলা মামলা হবে। ওই 1000 জন শিক্ষক অনেকে এখন পালিয়ে বেড়াচ্ছেন। জি, তাদের এখন চাকরির হুমকি, জীবনের হুমকি, তাদের জীবনের হুমকি, পরিবারের হুমকি, তা পড়ে গেছেন। মনে রাখতেই হবে, এই দিন নয়, আরো দিন আছে। এই বিচার নয়, আরো বিচার আছে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম, সেটা আপনি উত্তর দিয়েছেন। আর চমৎকার ভাবে আপনি ক্যাঙ্গারু কোর্ট কোথা থেকে এলো তার উৎসটা খুব সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনারা তো আসলে এটা যদিও আপনি সহজভাবে বললেন, আপনি গবেষক, আপনার কাছে সহজ, অনেকে এটা জানে না। এই যে ক্যাঙ্গারু কোর্টের ইতিহাসটা যে বললেন, সেটা অস্ট্রেলিয়ার আদিবাসীদের বিরুদ্ধে সর্বপ্রথম ইউজ করা হয়েছিল, তার জন্যই তারপর থেকে ক্যাঙ্গারু কোর্ট শব্দটা এসেছে, মানে তাৎক্ষণিক বিচার এবং মানে পূর্ব নির্ধারিত বিচার করা হয়েছিল। ধন্যবাদ আপনাকে তথ্যটা সামনে আনার জন্য। আর আপনি ঠিকই বলেছেন, শুধু তাই না, আরেকটা তাহলে আপনাকে বলি, আপনি যেটা বললেন যে বিষয়টাকে আন্তর্জাতিক সকল সংগঠন এটা প্রত্যাখ্যান করেছে, সেই সাথে মুনতাসির মামুন, শাহরিয়ার কবির তার গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে। এই আপনি হয়তো জেনেছেন কিনা আমি জানি না, আমি আপনাকে তথ্যটা দিচ্ছি। এই মুহূর্তে জাতিসংঘের বিবৃতি, অধ্যাপক শাহরিয়ার কবিরের গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকারের লঙ্ঘন। আপনি এটা শুনেছেন। এবং বলা হয়েছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সবগুলো অবৈধ। প্রথমে তার বিরুদ্ধে নিয়ে আনা হয়েছে উস্কানি, মানে এখানে একটা নতুন বক্তব্য দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আমরা যে কথা বললাম, আমাদেরও যদি তারা এই মুহূর্তে ধরতে পারে, মানে কোনো কারণে মনে করেন আপনাকে হয়তো পাবেন, আপনি সিডনিতে আছেন, আমি যেহেতু শিমলা বাজারের বাসিন্দা, থাকি বরিশালে, তা আমাকেও যদি কোনো রকম বরিশালে ধরে ফেলতে পারে কোনোভাবে, তাহলে আমার বিরুদ্ধেও কিন্তু এই মামলা দিয়ে, যে উস্কানি দিয়েছে হত্যা করতে, এই মামলা দিয়ে বসবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর যদি সুযোগ থাকতো অস্ট্রেলিয়া সিডনি থেকে আপনাকেও আনতো, আমি জানি। কিন্তু যেহেতু তাদের মুরুদ নাই আনার, দিল্লি থেকে শেখ হাসিনাকেই আনার চিঠি দেওয়ার মতো এতদিন খুব লম্বা লম্বা গল্প করলো। আমরা দেখলাম যে খলিল রহমান সাহেব সেইখানে গিয়ে চুপসে গেছেন, অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে গিয়েছেন, আর লম্বা লম্বা কথা বলেন। যাই হোক, তো এই শাহরিয়ার কবিরকে যে গ্রেপ্তার করেছেন, এরপর শুধু শাহরিয়ার কবির তো মুক্তিযুদ্ধের পক্ষের, এমনকি এই তথাকথিত জুলাই আন্দোলনেরও বিরোধিতা করেছেন, সন্ত্রাসীদের আন্দোলনের। তার চেয়ে বড় কথা, তাদেরই লোক, মানে তাদের লোক এই সেন্সে বলছে যে তথাকথিত জুলাই আন্দোলনের সমর্থন করেছিলেন কলিমুল্লাহ স্যার, তাকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। তিনি কিন্তু এই আন্দোলনের সমর্থক ছিলেন। তাকে কেন গ্রেপ্তার করেছে? শুধুমাত্র বলেছিলেন যে যারা এখন ক্ষমতায় আছে, এই আদম ব্যাপারীদের যে এনজিও গ্রাম সরকার, সেখানে অধিকাংশের পাসপোর্ট বিদেশি, এই কথার জন্য তাকে জেলে পাঠিয়ে দিয়েছেন। আপনি দেখেছেন, শুধু বঙ্গবন্ধুর পক্ষে কথা বললে আপনাকে আটকাবে তা নয়, শেখ হাসিনার পক্ষে কথা বললে আপনাকে আটকাবে তা নয়, সাবেক প্রধানমন্ত্রী বা তাকে যদি আপনি বর্তমান প্রধানমন্ত্রী বলেন, তাহলে তো আপনার মার্ডার কেস 500 দিয়ে দিবে একসাথে। আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রীও বলতে পারবেন না, আপনি আওয়ামী লীগের নাম নিতে পারবেন না, ছাত্রলীগের নাম নিতে পারবেন না, জয় বাংলা বলতে পারবেন না, 32 নম্বর ভাঙ্গা ঠেকাইতে পারবেন না, এই শব্দটি করতে পারবেন না, আপনি মোবাইলে শেখ হাসিনার ছবি নিয়ে ঘুরতে পারবেন না। আমি গতকাল শুনে আশ্চর্য হয়েছি যে বলো যে রাস্তাঘাটে পুলিশ, জামাত শিবির, বিএনপি লোক, এরা মানে সন্দেহ হইলে মোবাইল চেকিং শুরু করে দিয়েছে। অথচ এদের মোবাইল যখন চেক করলো বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা কিন্তু নিন্দা জানিয়েছি যে আপনি কারো পার্সোনাল কোর্টের আদেশ ছাড়া আপনি কারো মোবাইল নিতে